কথা রাখলেন তিনি। দেশের মাটিই তার একমাত্র ঠিকানা। নিজের সেই বক্তব্য আরও একবার সত্য প্রমাণ করে ৪ মাস পর চিকিৎসা শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরলেন বেগম খালেদা জিয়া। দেশে ফিরেই লাখো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন রাজনীতির মাঠে আপোষহীন হিসেবে পরিচিত বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দর থেকে ফিরোজায় ফেরার সময় গাড়ি বহরের সঙ্গে পথে পথে নেতা কর্মীরা স্লোগান, প্লাকার্ড, পতাকা আর ব্যানারে স্বাগত জানান তাদের দলীয় নেত্রীকে। ১৭ বছর পর তার হাত ধরে দেশে ফেরার সুযোগ পেয়েছেন তার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, ফিরেছেন ছোট পুত্রবধূ সৈয়দা শামলা রহমানও। সব মিলিয়ে ১.৫ দশক পর দেশের মাটিতে জিয়া পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক মহামিলন ঘটেছে। বিএনপির নেতারা বলছেন তার দেশে ফেরা দেশের গণতন্ত্রের উত্তরণের পথকে সহজ করবে। তবে প্রশ্ন হলো, জনগণের প্রত্যাশিত গণতন্ত্রের পাশাপাশি আগামীর বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধরে রাখতে বেগম খালেদা জিয়া এখন কতটুকু আপোষহীন ভূমিকা রাখতে পারবেন, সেটি এখন দেখার বিষয়। দর্শক, বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ফেরা। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালিক, আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আপনাদের সকলকে স্বাগত। দর্শক, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। মালিক ভাই, আপনিও আজকে ফিরেছেন। বেগম খালেদা জিয়ার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় নেমেছেন, সেই বিমানে আপনিও ছিলেন এবং গত যে ৪ মাস তিনি লন্ডনে চিকিৎসা নিয়েছেন, সেখানে আমরা আপনাকে সবসময় তার সঙ্গে দেখেছি। একটু জানতে চাই, বেগম খালেদা জিয়া আসলে কেমন আছেন, কতটুকু সুস্থ হয়েছেন? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আজকে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, যার সাথে অনেক দিন পরে দেখা হচ্ছে, হেলাল ভাই। আর আমার আরেকজন ভাই, যদিও ওনার সাথে আমার খুব ক্লোজ, কিন্তু আমি ওনার দূর থেকে চিনি। আজকে আমি আশা করছি যে দুইজনের কাছ থেকেই অনেক মূল্যবান বক্তব্য আমরা শুনব। প্রথমে, যেহেতু বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। তার সাথে সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছে, লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা সহ যারা দেশের জন্য গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের নেত্রী, আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলেছেন যে উনি গত ফেসিস্ট হাসিনা, ওনাকে সত্যিকার অর্থে লন্ডনের একটা অনুষ্ঠানে হাসিনা বক্তব্যে বলেছিলেন যে বেগম খালেদা জিয়াকে হত্যার জন্য উনি সরাসরি হুমকি দিয়েছিলেন। দেখেন, আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে বড় প্ল্যানার আল্লাহ বলেছে। আপনি যে প্ল্যান করবেন, এর চেয়ে বড় প্ল্যান আল্লাহ বলেছে, খুদ আমি আল্লাহ, তুমি কি ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ সবচেয়ে বড় ষড়যন্ত্র। তো বেগম খালেদা জিয়া দেখেন যে উনি গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি। দুই নেত্রী, এক নেত্রী বিশ্ব বেঈমান, সে নিজে স্বঘোষিত। আরেক নেত্রী দেখেন বাংলাদেশের জনগণ তাকে এই বাংলাদেশে আপোষহীন এবং মাদার অফ ডেমোক্রেসি হিসাবে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বিএনপির হিস্ট্রি যদি, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, প্রথম 10 দিনের প্রেসিডেন্টের দায়িত্ব উনি নিজে পালন করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন। পরে মাল্টিপার্টি ডেমোক্রেসি, তখন শেখ মুজিবুর রহমান তো নিজেই ফেসিস্ট, সে ওয়ান পার্টি সিস্টেম করার কারণেই জিয়াউর রহমান পরবর্তী পর্যায়ে মাল্টিপার্টি ডেমোক্রেসি দিলেন। বিএনপির জিয়াউর রহমানকে হত্যা হাসিনাও, আমি মনে করি হেলাল ভাইরা তো আমার, ওনারাও খুব স্টুডেন্ট পলিটিক্সেও করেছেন বা বিজ্ঞ, ওনারা বলবেন। আর হাসিনাকে জিয়াউর রহমানই লন্ডন থেকে, ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলেন। পরে তারা ইন্ডিয়ার রর সাথে আঘাত করে জিয়াউর রহমানকে এরশাদ সহ তারা হত্যা করেছে।
এবং পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। জি, এই নেত্রী উনাকেও কিন্তু স্লো পয়জন মিথ্যা মামলা দিয়ে উনাকে হত্যার জন্য সব পরিকল্পনাই করেছিল। তো আমরা যেটা লন্ডনে যখন এর আগেও হাসিনা বিভিন্ন প্রস্তাব দিয়েছিল, আমাদেরকেও দিয়েছিল, কিন্তু আমাদের সবারই দাবি ছিল এবং ডিমান্ড ছিল, প্রবাসীদেরও ছিল, যে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আন্দোলন। তো যেটা হেলাল ভাইরা আমার বাইরে তারা করেছেন, যে আমরা বিএনপির যে আন্দোলন যেটাও ছিল যে 15-16 বছর যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন, জি, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন, কিন্তু সেই কারণেই আমরা অনেক জীবন দিয়েছে। আমরা বিএনপি পরিবার সবচেয়ে বেশি সাফারার। ইভেন লাস্ট কোটা সংস্কার আন্দোলনে আমাদের প্রায় 500 কৃতি সন্তানরা তারা মারা গিয়েছে। তো এখন বেগম খালেদা জিয়া জেলেও যাওয়ার আগে উনি, আপনি দেখেন লন্ডন থেকে চাইলে তো উনি লন্ডনে থাকতে পারতেন, যেটা যুক্তরাজ্যের একটা প্রোগ্রামে বলেছিলেন যে লন্ডনের বাইরে আমার কোনো ঠিকানা, যেটা আপনি বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নেই তার, জি। বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নেই। জি, এবং এটা এইবারও উনি প্রমাণ করলেন। উনি গতবারও থাকতে পারতেন, এইবারও চাইলে থাকতে পারতেন। তিনি এখন কেমন আছেন আমি সেটা যদি একটু ছোট্ট তবে করে যে বলেন। বিষয়টা হয়েছে, উনার যে ট্রিটমেন্টটা যেটা ছিল, উনাকে সত্যিকার অর্থে স্লো পয়জন দেওয়া হয়েছে। উনাকে আপনি শিওর? একবারে 100% শিওর। কারণ এটা ডাক্তাররা হয়তো বলবেন আজ হোক আর কালকে জিনিসটাও কিন্তু আসবে, কিন্তু এইবার ব্রিটিশ ডাক্তাররা বা আমেরিকান ডাক্তাররা তারা বলেছে, ইভেন ডক্টর জাহিদ ভাই বা সাহাব ভাই বা অন্যান্যরা যারা ছিলেন বা আমেরিকান ডাক্তাররা, তাদের ট্রিটমেন্টটা কিন্তু রাইট ছিল। এবং আমি দেখেছি যে ওনারা লন্ডন যাওয়ার পরে ওনার যে মানসিকতা, যেমন ওনার ছেলের সাথে দেখা হয়েছে, ওনার যে নাতনি একবারে কোচি ছিল, সে ব্যারিস্টার হয়েছে এবং প্র্যাকটিসিং ব্যারিস্টার, এবং জাফিয়া যেটা ককর মেয়ে দুইটা, এরা ফুল সংবাদ, স্পেশালি ডক্টর জুবাইদা রহমান, উনি তো ওনার বাসায় মানে সবসময় সেবা দান করেছেন। মানসিকভাবে সে অনেক সুস্থ, শারীরিকভাবে কেমন? শারীরিকভাবে আগের চেয়ে অনেক অনেক ভালো। জি, আমি আবার ফিরবো। আমি হেলাল ভাইয়ের কাছে যাওয়ার আগে একটু আশরাফ ভাইয়ের কাছে ছোট করে জানতে চাইবো যে মানে এই যে আমরা দেখেছি 5 আগস্টের পরে একটি ঐক্যের বাংলাদেশ আবার আস্তে আস্তে অনৈক্যের দিকে গেল। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে অনেকটা সরে গেল রাজনৈতিক দলগুলো, এখনও সরেই আছে। বেগম খালেদা জিয়া এবার ফিরলেন, আপনার কাছে কি মনে হয়? একে তো তার হাত ধরে আবার ঐক্যটা একটি জায়গায় আসতে পারে কিনা, তেমন কোনো তিনি উদ্যোগ নিতে পারেন কিনা, আপনার কি মনে হয়? পাশাপাশি জানতে চাই বিএনপিও যে অনেকটা আবার ট্র্যাকচ্যুত হয়েছে 5 আগস্টের পরে, চাঁদাবাজি, হানাহানি, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, সেখান থেকেও আবার বেগম খালেদা জিয়ার এই ফেরার মাধ্যমে বিএনপিও আবার ট্র্যাকে ফিরে আসতে পারে কিনা, দুটি বিষয়। দেখুন, বেগম খালেদা জিয়া এখন ঐক্যের প্রতীক হতে পারেন বাংলাদেশে। কারণ আপনি যেমনটি বলছিলেন, 9 মাসের পরে আমরা আজ যখন কথা বলছি তখন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে অনৈক্যের সুর। আমরা সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে বড় দলগুলোকে ভিন্ন ভিন্ন মত পোষণ করতে দেখছি। কিন্তু আপনি যে কথাটি ভূমিকায় বলেছিলেন যে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাটি কী ছিল, গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা, যেখানে সংবিধানের ভেতরে ফ্যাসিজমের উৎপত্তি হওয়ার যে সুযোগ রয়েছে সেটিকে তিরোহিত করা, এবং শাসন ক্ষমতায় গিয়ে কেউ যেন আমরা আইনের উপরে না উঠে যাই, আমরা যেন জনগণের অধিকার নিশ্চিত করি, আইনের শাসন নিশ্চিত করি, এবং আমরা যেন বেপরোয়া না হয়ে যাই, আমরা যেন স্বৈরাচার না হয়ে যাই। এই কথাগুলো একদমই আমার ধারণা বেগম খালেদা জিয়া মানে অনেকবার প্রমাণ করেছেন তার আপোষহীনতা। গত 16 বছরে আরও বড় আকারে প্রমাণ করেছেন। কারণ বিএনপি নির্বাচনে যাক, তিনি ক্ষমা চান, রাষ্ট্রপতির কাছে চান, বিদেশে চলে যান, অনেক ধরনের ফাঁদ পাতা হয়েছিল। সেখানে আমরা তাকে দেখেছি দৃঢ়চেতা হতে এবং রাজনৈতিক দলটিকে শক্ত হাতে এক রাখতে। এবং আপনি দেখেন 16 বছরে বিএনপি কিন্তু ভাঙনের দিকে যায়নি। 2-4 জন মানুষ বেরিয়ে গেছেন, কিংস পার্টি করেছেন, সেগুলো নগণ্য, এগুলো কোনো গণায় ধরার বিষয় না। কিন্তু এখন বাংলাদেশে
উনি কিন্তু বিএনপি চেয়ারপারসনের উপরে অবস্থান করতে পারেন বা উপরের দিকে যেতে পারেন। দেশে এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক কোনো অভিভাবক নেই, এবং যিনি বাংলাদেশের সব মত পথের মানুষকে রাষ্ট্রের জন্য ভালো বাংলাদেশপন্থী একটি রাজনীতির দিকে পরিচালিত করতে পারেন। এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, তার অতীতের অবস্থান সব কিছু কিন্তু সমর্থন করে। আমি তার স্বাস্থ্যের অবস্থা ভালো জানি না, কিন্তু মানসিকভাবে তাকে অনেক চাঙ্গা মনে হয়েছে। বিশেষ করে আজকে যখন উনি হেঁটে ঘরে ঢুকছিলেন, একদমই। সেটি দেখে বাংলাদেশের অনেকেরই ধারণা হবে যে আপনি যখন পরিবারের সাহচর্যে থাকেন, আপনি যখন ফ্যাসিজমের আক্রোশের শিকার না হন, আপনার শারীরিক এবং মানসিক অবস্থা দুটিরই উন্নতি ঘটে। এই অবস্থায় বাংলাদেশে এখন যে অনৈক্যের সুর বা আমাদের জনগণের যে আশঙ্কা, সেই জায়গাটিতে কিন্তু উনি দারুণ ভূমিকা পালন করতে পারেন, বিশেষ করে সরকারের সাথে এবং রাজনৈতিক দলগুলোকে এক করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে আশা আকাঙ্ক্ষা, সেই দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া যায় কিনা। তবে আমি বলবো যে গত 9 মাসে বিএনপির ব্যাপারে যে অভিযোগগুলো উঠেছে, বিশেষ করে অপরাজনীতির অভিযোগ এবং দখল, চাঁদাবাজি ইত্যাদি, এবং দলের ভিতরে কোন্দলে বেশ কিছুজন মানুষ মারাও গেছেন, এই জায়গাটিতেও তাকে নজর দিতে হবে। দেখুন, বিএনপিতে বেগম খালেদা জিয়ার একচ্ছত্র প্রভাব রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবচেয়ে করুণ মানে দুর্বিষহ সময়েও সেটি দেখেছি, আমরা সুসময়ে দেখতে চাই ওই একই কর্তৃত্ব প্রভাব তার দলের ভেতরে রয়েছে। আজকে এত প্রায় লাখো মানুষ যখন শহরে সমবেত হয়েছে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, আমি কিন্তু শৃঙ্খলার জায়গাটি খেয়াল করেছি, দু একটি ব্যতিক্রম ছাড়া, এবং যেখানে দলের কর্মীরা না সাধারণ জনগণ দাঁড়িয়েছিল, সেই জায়গাগুলো ছাড়া মানুষ কিন্তু শৃঙ্খলা মেনেছে, আপনার তাকে পতাকা নাড়িয়ে অভিবাদন জানিয়েছে। এই জিনিসটি যদি বিএনপির রাজনীতিতে আমরা দেখতে পাই, বিশেষ করে অপরাজনীতি বন্ধ করার ক্ষেত্রে, সেটি দলের জন্য ভালো হবে, সেটি রাজনীতির জন্য ভালো হবে, আর গণতান্ত্রিক শাসনের জন্য বিএনপি যে একটি মানে বিকল্পহীন শক্তি হিসাবে এখন বাংলাদেশে তৈরি হচ্ছে, সেই জায়গাটি আরও পোক্ত হবে। জি, হেলাল ভাই, একটু আপনাদের কাছে যেতে চাই আশরাফ ভাইয়ের কথার সূত্র ধরে। এটি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় একটি আমরাও দেখেছি বিষয় যে বিএনপি আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বা বিএনপি নেতারাই পারছে না। এত বিএনপি নেতাকর্মী একদম তৃণমূল পর্যায়ে আপনাদের কথা তারা শুনছে না, এটি আমরা নানান জায়গায় প্রমাণ আমরা পেয়েছি। হানাহানি, নিহত হচ্ছে। যেটি বলছে আশরাফ ভাই, যে প্রত্যাশা করলেন যে বেগম খালেদা জিয়া হয়তো সেটি চাইলেই পারবেন, কি মনে হয় সেই জায়গা থেকে এমন কোনো উদ্যোগ আসতে পারে কিনা? আপনি একজন কেন্দ্রীয় নেতৃত্ব। প্রথমে আমি বলি আশরাফ কায়সার ভাইয়ের কথা ধরে, যে বিএনপি তার নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এই কথাটা কতটুকু সত্য? এর বিভিন্ন তথ্য বলছে যে যেহেতু নিজেরা নিজেরা হানাহানি করছে। এটা আমি বলি, বিএনপি কোনো ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল না। জি, জামাতে ইসলাম, কমিউনিস্ট পার্টি, এরা কিন্তু এটা ক্যাডার ভিত্তিক রাজনীতি দল। এটা একটা নির্দিষ্ট আদর্শ, একটা নির্দিষ্ট লক্ষ্য, একটা কনফাইন্ড জোনের মধ্যে তারা থাকে, একটা, তাই না? কিন্তু বিএনপি একটা গণসংগঠন, গণমানুষের দল। এখানে নানান পথ মত এর লোকজন আমাদের এই গণসংগঠনে অংশগ্রহণ করে। এবং মনে রাখবেন যে এই যে আমাদের এখন যে বললেন যে অনৈক্য, তর্ক বিতর্কের ফলে, এটাও কিন্তু আমি একমত না। কারণ হোয়ার দেয়ার ইজ কেওয়াস দেয়ার ইজ অপরচুনিটি। তর্ক বিতর্ক থাকবে, সেখান থেকে ভালো কিছু বের হয়ে আসবে। সুতরাং আমাদের গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্য, এটা আমি পরে বলবো। আমাদের দলের ভিতরে যে কথাগুলো বলা হচ্ছে, আমাদের দল, আপনি দেখেন সেই বিষয়গুলোকে কি অ্যাকসেপ্ট, আপনি যেটা বলেন আমরা অ্যাকসেপ্ট করছি না, অ্যাকসেপ্ট করছি, উই আর নট ডিনাইং, আমরা ডিনাই করছি না, এবং আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছি। আমাদের কাছে যদি আইনি ক্ষমতা থাকতো তাহলে আমরা আইনি ব্যবস্থা নিতাম, এবং আইনি ক্ষমতা যার হাতে তিনি কিন্তু নিচ্ছেন না, এটা আর একটা প্রশ্ন। গণসংগঠনের এই যে মতভেদ, আপনার দল কিভাবে পরিচালিত হবে, কিনি দলের প্রধান হবেন, এইটা মতভেদ থাকবে। এইগুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনি দেখবেন যে অ্যাড্রেস করছে কিনা, অ্যাকসেপ্ট করছে কিনা, ডিনাই না করে। কিন্তু পাশাপাশি দেখেন বাংলাদেশে আরও অনেক রাজনৈতিক দল রয়েছে, আগেও ছিল, তারা কিন্তু এগুলো অ্যাকসেপ্টও করেনি, তারা এগুলো মানে ডিনাই করতো সবসময়। এই যে ডিনায়াল একটা টেন্ডেন্সিতে ভুগত, আমরা সেটা অ্যাকসেপ্ট করছি এবং সেই ব্যবস্থা নিচ্ছি। সুতরাং এখানে আপনি দেখবেন যে অন্য অন্য রাজনৈতিক দল, ইভেন সরকার বর্তমান যে অন্তর্বর্তী করেন, তাদের থেকেও আমরা এক ধাপ এগিয়ে এই সমস্ত রিফর্মের ব্যাপারে, যে আপনার সবাইকে নিয়ে একটা ঐক্যমত করা। যেমন ঐক্যমত আপনি বললেন যে দলগুলোর মধ্যে অনৈক্য রয়েছে, দলগুলোর মধ্যে ঐক্য আপনি কিভাবে আশা করেন? যদি সবাই মিলে আমরা ঐক্য হই,
মানে আমি ঐক্য বলছি যে যেই প্রস্তাবে আপনারা দিয়েছেন সংস্কার কমিশন বা ঐক্যমত কমিশন, আমরা যদি সেই প্রস্তাবে এক হই, ওই অন্যান্য রাজনৈতিক দলও এক হই, তাহলে বাকশালী অন্যায়টা করলো কি? সবাই যে এক হবে, আমার একটা ইডিওলজি আছে, আমার একটা পলিটিক্যাল প্রোগ্রামস আছে, আপনার ইডিওলজি এবং প্রোগ্রামের সাথে মিলবে না, এটাই তো স্বাভাবিক নাকি? সেটা জাজমেন্ট করবে জনগণ। জি, আপনি জনগণের কাছে না যেয়ে আগেই আপনি মানে টেবিলে বসে স্কলার মতামত দিচ্ছেন, এই মতামতগুলো আমরা অ্যাকসেপ্ট করছি, স্কলার মতামত আমরা অ্যাকসেপ্ট করি। তার মানে এটাই যে ইউনিভার্সাল ট্রুথ, দ্যাট ডাজ নট ট্রু। এটাই যে ইউনিভার্সাল ট্রুথ তার না। আপনার যে প্রস্তাব, আপনার যে বক্তব্য, তার সাথে তো আমরা অনেক বিষয়ে ঐক্যমত হয়েছে না? যেসব বিষয়ে ঐক্যমত হয়নি সে তো আপনি জনগণের কাছে ছেড়ে দেবেন। যেগুলো নতুন নতুন প্রস্তাব এসেছে সেগুলোর সঙ্গে একমত কোনটিতে হননি। না না, সবকিছু তো ঐক্যমত হলে, আগে যেগুলো ছিল সেগুলোতে আপনারা একমত আছেন। না না, আমরা বলছি যে দেখেন, যে 5টি সংস্কার কমিশন 794 বা 694টি প্রস্তাব দিয়েছে, জি। এইসব প্রস্তাবে 60 থেকে 70% ঐক্যমত বিএনপি হয়েছে। অনেক প্রস্তাবে ঐক্যমত হওয়া সম্ভব হয় না, কারণ আমার তো একটা পলিটিক্স আছে, আমার তো জনগণের কাছে একটা কমিটমেন্ট আছে, একটা কর্মসূচি, একটা ইডিওলজি আছে। সেটাকে আপনার বক্তব্যে আমি তিরোহিত করে দেব, তাহলে তো রাজনীতি থাকে না। কিন্তু সেই জন্য বলছি এইটা আপনি জনগণকে জাজমেন্ট করতে দেন। আপনি স্কয়ার মতামত দিচ্ছেন, কিন্তু আপনি যে বললেন বিএনপি ক্যাডার ভিত্তিক দল নয়, এটা আমরাও জানি, বিএনপি অনেক বড় দল, সেটাও আমরা জানি। কিন্তু এই দুটি বিষয় বলে কি আপনি এই আমাদের দলে অরাজকতা আপনি এই যে অরাজকতা আপনি বলছেন, কিন্তু সে আমি সেরকম, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে তৃণমূল পর্যায়ে আমাদের যে বিচরণ, সেখানে আমি দেখছি যে আপনি যেভাবে বলছেন ওইভাবে আমাদের দলের ভিতরে, আমাদের দল এখন আপনার একটা সুনির্দিষ্ট নিয়মতান্ত্রিকভাবেই চলে। গণমানুষের সংগঠন, এখানে একটা কমিটি করতে গেলে মনে করেন 500 জন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়, 400 জন সেক্রেটারি ক্যান্ডিডেট হয়, আরও লোকজন হয়। আমাদের কমিটি হয়তো 51 সদস্য বিশিষ্ট হয় বা 51। এইসব নিয়ে পৃথিবীতে আগেও ছিল, এখনো থাকবে, কিন্তু এটাকে আপনি যতটা নিয়ন্ত্রণ করতে, কিন্তু এরকম নেই, আমি কিন্তু জানি। জি জি, পৃথিবীর সব দেশে কিন্তু এরকম না না। আপনি যদি চীনের কমিউনিস্ট পার্টির কথা দেখেন, 31 সদস্য বিশিষ্ট একটা কমিটি, 200 কোটি জনগণ, সেই 31 সদস্য বিশিষ্ট কমিটি করার জন্য আপনার আন্ডারগ্রাউন্ডে কত খেলা হয়ে যায়, কত ক্লিং হয়ে যায়, কত কিছু হয়ে যায়। ভারতের কমিউনিস্ট পার্টিতে যান, ভারতের কংগ্রেস পার্টিতে যান, ইভেন এই যে মালিক ভাই যে দেশে ইমিগ্রেন্ট এখন, আপনার লন্ডনের আপনি টরি পার্টি বা লেবার পার্টিতে যান, সেই সব পার্টির ইতিহাসগুলো হয়তো আমরা জানি না, তাদের কমিটি গঠনের ক্ষেত্রে আমরা জানি না। আমরা যতটুকু জানি সেটুকু বললে, বাংলাদেশে আপনি একটা জিনিস দেখবেন যে বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছিল, শুধু মনে করেন যে সামরিকীকরণ হয়েছে বাংলাদেশে 71 সালে, তা না। সমস্ত জনগণ সামরিককরণের মাধ্যমে যুদ্ধে জড়িয়ে পড়েছে। ঠিক একইভাবে সমস্ত জনগণও কিন্তু রাজনৈতিক হয়ে গেছিল। বাংলাদেশে পলিটিক্যালাইজেশন খুব বেশি হয়েছে। বাংলাদেশের মানুষ যত পলিটিক্যাল সচেতন, পলিটিক্সের বিষয়ে যত খেয়াল রাখে, সুতরাং প্রত্যেক এই গণসংগঠনগুলো এই আপনার কোনো কমিটি গঠনের ক্ষেত্রে, কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে এই তর্ক বিতর্কগুলো থাকবে। এটা ডেমোক্রেটিক বিউটি। কিন্তু যে ক্লিনগুলো হয়, কিন্তু সেখানে এভাবে অভ্যন্তরীণ হানাহানি, নিহত থাকবে কিনা সেটা, এটা তো আমরা তো ডিনাই করছি না, আমি আপনার চেষ্টা করছি। ফিরবো মালিক ভাই, আপনার কাছে জানতে চাইব আমি, এই যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে বিএনপির মধ্যে যে সংকটটি বা দেশের জাতীয় রাজনীতিতে যে আবারও একটি ঐক্যবদ্ধতা দরকার, সংস্কার ইস্যুতে হোক কিংবা সেটি ফ্যাসিবাদের বিরুদ্ধে হোক, বিভিন্ন, কারণ যখনই অনৈক্য হয় তখনই কিন্তু ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। বারবার ঘটনা ঘটছে গত 8-9 মাসে। এই বিষয়গুলো নিয়ে কি আপনার সাথে বেগম খালেদা জিয়ার, তিনি কি করতে চান? নিশ্চয়ই আপনি তার আশপাশে ছিলেন গত 4 মাস, আমরা দেখেছি তার কি ভাবনা আছে, আমি সেদিকটা আপনার কাছে থেকে শুনবো। তো দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম বেগম খালেদা জিয়ার ফেরানি। আমরা ছিলাম এম এ মালিক আপনার কাছে। মালিক ভাই, যেটি জানতে চাচ্ছিলাম যে এই যে বেশ কয়েকটি কথা হচ্ছিল যে 5 আগস্টের পরের ঐক্যের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সরে যাওয়া, বিএনপির মধ্যে অনেক অভ্যন্তরীণ কোন্দল বেড়ে যাওয়া, বিএনপির বিরুদ্ধে নানান অভিযোগ ওঠা, মানে এইগুলো বিষয়ে বেগম খালেদা জিয়া মানে অবহিত কিনা, বা তিনি কোনো উদ্যোগ এইসব বিষয়ে নেবেন কিনা, যেহেতু আপনি তার পাশে ছিলেন গত 4 মাস ধরে, একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। অলরেডি ওনারা কিছুটা এক্সপ্লেন করেছেন। তা আমরা একটা জিনিস আপনাকে, তারপরে আপনার এটার উত্তর দিচ্ছি, যে বিএনপি যে চাঁদাবাজির যে বিষয়টা, এটা আপনি অনেক বিএনপির নেতা তার
মার গয়না বিক্রি করেছে। অনেক বিএনপির কর্মী তার বউ বাসার মানুষের কাজ করে তার বেল পিটিশন করেছে। তো তারা খুব ডিপ্রাইভ ছিল। কিন্তু এরপরে একটা দুইটা ইনসিডেন্ট হয়েছে, এটার অ্যাকশন যেটা হেলালই বলেছে, এদেরকে দল থেকে ফায়ার করা হয়েছে। জি, এটা এদের মানে আমাদের দলীয় আইন এর উপরে যারা ভিকটিম, এর চেয়ে বড় ভিকটিম হয়তো আর করা যাবে না। এখন যদি কেউ আইনের, তাহলে পুলিশে তার উচিত ছিল যদি এত বড় ক্রিমিনাল কেউ থেকে থাকে, তো পুলিশই আইনে তাকে জেলে পাঠান। পুলিশ তো তা করে নেই। তো এটা ছোটোখাটো কিছু ইনসিডেন্ট, এটা যেটা একটা কনস্পিরেসি বিএনপিকে দোষারোপ করে যাতে থার্ড পার্টি সুযোগ নিতে পারে, এবং তারা সবাই কনফার্ম কিন্তু যে এইবার বিএনপির টান, বিএনপি যে কোনোভাবেই ক্ষমতায় আসবে যদি নিরপেক্ষ নির্বাচন হয়। জি, তো এখন বিএনপির বিরুদ্ধে যদি অপপ্রচার করে, এখানে ভারতের রও একটা হাত রয়েছে। এখানে কিছু কিছু উচ্চবিলাসী রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলেরও হাত রয়েছে সেখানে, যে বিএনপিকে ঠেকাও যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে। আজ পর্যন্ত কি কেউ কোনো, আমি তো বাংলাদেশ থেকে এই ধরনের কোনো আজ পর্যন্ত আমি দেখিনি। $162 বিলিয়ন এই দেশ থেকে তারা লুট করেছে। জি, এই বিলিয়ন ডলারগুলি সুইচ ব্যাংক বলেন, ইউরোপিয়ান 380টা বাড়ি হাসিনার একজন ল্যান্ড মিনিস্টারের লন্ডনে। জি, এটা আমরা সবাই হ্যাঁ। জানি, কিন্তু আমি বলছিলাম খালেদা জি এই বিষয়গুলো জানে কিনা, বিএনপি বা দেশের তিনি কোনো উদ্যোগ নেবেন কিনা, বিষয়ে কি আলোচনা হয়েছে? তো ওইটা বলতেছি। এখন বিষয়টা হলো এদের ব্যাপারে, জয় সে 3বার আমেরিকার জেলেও ছিল এবং তার বিরুদ্ধে FBI একাধিক মামলা করেছে। তিনবার জেলে ছিলেন সজীবাদের জয়, অফকোর্স ছিল। আপনি আমার কাছে ডকুমেন্টেশন আছে, আমরা চ্যালেঞ্জ করতে চাই। কত সালের দিকে? এই তো ইভেন 2 years ago জয় জেলে ছিল। 22-23-এর দিকে নাকি? হ্যাঁ, এবং এটা তো নিউ ইয়র্ক টাইমস হেডলাইন করেছে। আচ্ছা, FBI তার বিরুদ্ধে মামলা করেছে। FBI তো মামলা করেছে। FBI একজন ওই যে আপনার ঘুষ নেওয়ার কারণে তাকে তার চাকরিচ্যুত হয়েছে। ইভেন একটা বাংলাদেশি ছেলে তাদের বিরুদ্ধে এই আপনার মামলাও করেছিল, এবং এটার FBI এটা সত্যতা এটা তারা প্রমাণিত পেয়েছে এই বিষয়। তো এখন আপনার দেখেন যে আপনার যদিও দেখলাম যে সেই দিন আপনার ওই যে আপনার হাসিনার মেয়ের নামে দুদক যদিও মাত্র একটা মামলা করেছে। তো তারা তো বিলিয়ন ডাকাতি, চুরি, মানে সাগর চুরি করেছে তারা। এবং এই যে আপনার টিউলিপ ব্রিটিশ মন্ত্রী থেকে তারা বরখাস্ত করছে, কিন্তু তার এমপিশিপ তো এখনও আছে। এই বিষয়গুলি তো ধরেন এখন আপনি বিএনপির এই যে বিএনপির চাঁদাবাজি এইসব এইগুলি না করে বরঞ্চ আমাদের দেশের বিএনপি তো আমাদের নেত্রী, আমাদের নেতা তারেক রহমান তো এই গভর্নমেন্টকেও তো বলছে যে ডক্টর ইনসুর সাহেবকে বলতেন আমরা সহযোগিতা করতে চাই, আমরা সহযোগিতা করছি। জি, জি, এবং এটা বেগম খালেদা জিও একই বিষয়। উনি মাদার অফ ডেমোক্রেসি, উনি মা তো, এবং উনি কোনো সময় পক্ষপাতিত্ব নিচ্ছেন না বা নিবেনও না। উনি রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের জন্য উনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করবেন না যেটা। তো এই কারণে উনি আমাদের বিশ্বাস, যেটা আপনি যেটা বলেছেন, জাতীয় ঐক্য, বিএনপি তো বলেছে যে জাতীয় সরকার গঠন করবে, এবং এটা কনফার্ম ফ্রি ফেয়ার ইলেকশন হলে আপনার নিরপেক্ষ নির্বাচন যদি হয়, বিএনপি তো এই সরকার গঠন করবে। জি, করবে। তবে কিছু কিছু ইয়াংস্টাররা তারা আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে আমরা শুনি। নতুন রাজনৈতিক দলও যদি হয়, আমরা বিএনপি এটা ভয় পাই না, আমরা স্বাগত জানাই তাদেরকে। কিন্তু বিষয়টা হচ্ছে গাছ থেকে গাছের ডাল মোটা যদি হয়ে যায়, তো এই গাছ কিন্তু এক্সিস্ট করে না। বেশি দিন ঠিক না। স্বাধীনতা যুদ্ধে
লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, এই জিনিসটা আপনার বুঝতে হবে। 2 লক্ষ মানুষ সংগ্রাম হারিয়েছে। জি জি। ইভেন গত আন্দোলনে আপনার ছাত্ররা তো 52 আন্দোলনও করেছে, তারা 69-70 তো তারা আন্দোলন করেছে, এরশাদ বিরোধী আন্দোলন তো তারা করেছে। তো কে তো ক্লেম করে নাই যে হামসে বড় কোন হ্যায়। এই বিষয়টা বুঝতে হবে, আপনাদের অনেক শিক্ষা নিতে হবে। আসলে আমরা সবাই আমরা ফিরবো। আপনি একটি বিষয় বলতে চেয়েছিলেন হেলাল ভাইয়ের কথার সূত্র ধরে, সঙ্গে সঙ্গে আমি আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাইবো যে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা, তিনি শারীরিক মানসিকভাবে বেশ সুস্থ আমরা দেখলাম। তিনি তার দেশে ফেরা, বিএনপির তিনি প্রধান চেয়ারপারসন, এটি অন্তর্বর্তী সরকারের জন্য দ্রুত ভোট দেওয়ার জন্য একটি চাপ অনুভব করবে কিনা এই অন্তর্বর্তী সরকার? আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আগের একটু অবজারভেশন বলি আপনাকে। ধরেন বিএনপির মতো এত ব্যাপক জনসমর্থনের দলের কমিটি গঠন নিয়ে অনেক লোক যে আগ্রহী হবে প্রেসিডেন্ট সেক্রেটারি হতে, এগুলো নিয়ে কিন্তু আমাদের কোনো বক্তব্য নেই। বরং ওইগুলো যত গণতান্ত্রিকভাবে করা যায়, যত তৃণমূলের সমর্থন নিয়ে করা যায়, এগুলো আমাদের চেয়ে রাজনীতিবিদরা ভালো জানেন। আমাদের অবজারভেশন বা আমার অবজারভেশন কিন্তু ছিল ওটি না, আমার অবজারভেশন ছিল অপরাজনীতি। অপরাজনীতি কিন্তু ওনার কমিটি গঠনের বিষয় না। অপরাজনীতি হচ্ছে দখল করা, চাঁদা নেওয়া, খুন খারাপি করা, প্রভাব বিস্তার করা। দেখুন, আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতিটি নিয়েই আমাদের সমস্যা আছে। এটির দায় যে শুধু বিএনপির তা কিন্তু না। এটি আমাদের এখানে রাজনীতি মানেই হচ্ছে আপনি একটা প্রভাবশালী ব্যক্তি হতে হবে এবং আপনি কিছু নিয়মকানুন ভেঙে ফেলতে হবে এবং আপনার কিছু অনৈতিক কাজ করতে হবে, তাহলে আপনি রাজনীতিবিদ। আমরা বলছি যে 2024 সাল এই সুযোগটিও দিয়েছে হাসিনা পলায়নের পাশাপাশি, যে আপনি রাজনীতির দিকেও আরেকবার ফিরে তাকাতে পারেন। আপনার কিন্তু দলের মধ্যেও আপনার কিন্তু সুযোগ রয়েছে অতীতকে নিয়েই বেঁচে থাকার, আপনার এও সুযোগ রয়েছে ভবিষ্যতের জন্য দলকে তৈরি করার এবং রাজনীতির কালচারটিকে বদলানোর। এখন বিএনপির মতো বড় দল যদি সেটি বদলানোর সিদ্ধান্ত নেয় বা শুরু করে, তাহলে কিন্তু রাজনৈতিক সংস্কৃতিতে দ্রুত বদলাবে, যেটি হয়তো জুলাইয়ের আশা আকাঙ্ক্ষার একটি। আমরা কেন বারবার ভুলে যাচ্ছি যে ওই জুলাইয়ের আশা আকাঙ্ক্ষা কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়েও বলা হয়েছিল এবং নেতৃত্বের যৌথ নেতৃত্ব না একক নেতৃত্ব এসব নিয়েও তো বলা হয়েছিল। আমরা এখন যদি আমাদের যার যার স্বার্থে পক্ষে যায় বলে কিছু জিনিস ভুলে যাই আর কিছু জিনিস মনে রাখতে শুরু করি, সেটি কিন্তু ভালো হবে না, পক্ষপাতমূলক হবে। এখন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই। বেগম খালেদা জিয়ার সঙ্গে একটু যুক্ত করে দিই, তারেক রহমানও খুব শিগগিরই ফিরবেন। আজকে ডক্টর জাহিদ বলেছেন যে অল্প সময়ের মধ্যেই। আবার গতকাল আমাদের এই প্রোগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে তারেক রহমানের জন্য বাসা, অফিস, নিরাপত্তার বিষয়ে বিএনপি সব প্রস্তুতি মোটামুটি শেষের দিকে, তার মানে খুব শিগগিরই হয়তো ফিরছেন। জি, চাপ প্রয়োগ। প্রথম কথা, বেগম খালেদা জিয়ার ফিরে আসা এবং 4 মাসের ভেতরে, দেখুন তিনি কিন্তু প্রায় চিকিৎসাহীন ছিলেন 6 বছরের মতো। তাকে কোথাও ভালো চিকিৎসায় যেতে দেওয়া হয়নি, যে বিশেষজ্ঞদের দরকার ছিল সেখানে যেতে দেওয়া হয়নি। ওই সরকারটি অত্যন্ত অমানবিক আচরণ করেছেন, মানে রাজনীতির পরিভাষায় তার কোনো স্থান নাই এবং ইতিহাস মানুষকে কোন জায়গায় দেখতে চায় সেটা একমাত্র ইতিহাসই জানে, সময় বলে দেয়। আমরা তাই 5ই আগস্টের পরে তার কমপ্লিটলি বদলে যাওয়া চিত্র দেখতে পেলাম। এখন ওনার শারীরিক উপস্থিতি বাংলাদেশে আমার ধারণা শুধু নির্বাচন না, অন্য অনেক কিছুকে প্রভাবিত করতে পারে। বিএনপিকে তো দারুণভাবে চাঙ্গা করবে, কেননা আপনি এরকম একজনের নেতৃত্ব দেশের ভেতরে এবং এত পরীক্ষিত নেতৃত্ব, সেটি বিএনপিকে সাংগঠনিকভাবে করবে। যে সংস্কারের আলোচনাটি হচ্ছে আমার ধারণা সেটি একটি লিপফ্রগ হবে, দ্রুত গতিতে আগানোর চেষ্টা হবে এবং বেগম খালেদা জিয়ারও সুযোগ রয়েছে এই পদ্ধতিটিকে অনেক দ্রুত গতিতে আগানোর। দেখুন, আমি মনে করি না যে সংস্কার মেনে নেওয়া মানে নির্বাচন দূরে সরে যাওয়া, বরং সংস্কার মেনে নিয়ে নির্বাচনকে কাছে এনে ফেলা যায়, সেটি ডিসেম্বরেও হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে রাজনৈতিক বিতর্ক তো থাকবেই, 3টি দল 5টি দল তারা সব বিষয়ে একমত হবে। আমরা ওই বাংলাদেশ চাই না, আমরা ওই রাজনীতিও চাই না। ওই রাজনীতি কিন্তু বাকশাল, ওই রাজনীতি আমরা চাই না। কিন্তু মৌলিক কিছু জায়গায় যেটি রাষ্ট্রের জন্য জরুরি, জনগণের পক্ষের জন্য জরুরি, বাংলাদেশের পক্ষের রাজনীতির জন্য জরুরি, সেই জায়গাটিতে আপনি যত দ্রুত একমত হতে পারেন। এখন আপনি যদি ভাবতে শুরু করেন আপনি সরকারে গেলেন, আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন হলেই, তাহলে আপনি একভাবে ভাববেন। আবার আপনি যদি গত 16 বছরকে মাথায় রাখেন,
কি করে নির্যাতনগুলো করা হয়েছিল, তাহলে আপনি আরেকভাবে ভাববেন। 36 দিনের আন্দোলনে কিভাবে ছেলেদেরকে হত্যা করা হয়েছে সেটি যদি ভাবেন, আরেকভাবে ভাববেন। ডিপেন্ড করে আপনি কোনভাবে চিন্তা করছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি বাংলাদেশে, আমার ধারণা তার দল, সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচনকে দারুণভাবে প্রভাবিত করবে। একদমই, জি। এটা আমি বলে নিচ্ছি। শুধু শেষ লাইন বলি, জনাব তারেক রহমান, আমার ধারণা ওনার আশা খুবই অবশ্যম্ভাবী এবং সঠিক নেতৃত্বের মতোই তার ফিরে আসা দরকার। আজকে আমরা বাংলাদেশে এয়ারপোর্টে যা দেখেছি, আপনি নতুন ইতিহাসের জন্য অপেক্ষা করেন। একদম সেটি আমরাও সেরকমই মনে করছি হতে পারে। হেলাল ভাই, আশরাফ ভাই বেশ কয়েকটি পয়েন্ট বলছিলেন, আমি একটু জানতে চাই, এই যে বেগম খালেদা জিয়ার মুক্ত হওয়া, বিদেশে চিকিৎসা নিতে যাওয়া, ফিরে আসা, মানে এগুলো যে 5 আগস্ট একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, মানে এটি কি আপনারা অনুভব করে আগামী বাংলাদেশ গড়তে এগোবেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো আমাকে একটু সময় দিতে হবে। ছোট করে আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আপনি বলছেন যে আমাদের দলের ভিতরে যে ক্যাওয়াসগুলো এখন হচ্ছে, এটা কোনো প্রভাব বিস্তার করে বেগম খালেদা জিয়ার উপস্থিতি আসাতে। তা আপনি কি মনে করেন আমাদের দলের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে? আপনার কি তাই মনে করেন? না, আমাদের দলের চেইন অফ কমান্ড রয়েছে, তাই না? সুতরাং আমাদের দলের চেইন অফ কমান্ড রয়েছে। সুতরাং বেগম খালেদা জিয়া আপনার দেশে ফিরে এসছেন, এটার মানে কি আমি বুঝলাম না। তিনি দেশে ফিরবেন নাকি না ফেরার কথা ছিল তার? না, তিনি তো সবসময় বলেছেন এই দেশিদের একমাত্র ঠিকানা। হ্যাঁ, অর্থাৎ তিনি তো দেশ চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। তিনি যে ফিরে আসবেন না এখন তো কিছু না, তিনি চিকিৎসা শেষে দেশে আসছেন বা দেশে ফিরে আসেন, এমন একটা কথা যে দেশে ফিরে এসছেন, অর্থাৎ তিনি তো দেশে ফিরতেন। সবাই ইতিবাচক ভাই বলছে, আমি সেটাকে আরো ইতিবাচক করে বলছি, ঘরে ফিরবেন, এটি নিয়ে শঙ্কা ছিল। বেগম খালেদা জিয়া তার নেতৃত্ব, তার ব্যক্তিত্ব এবং তার মাতৃত্ব বলতে বোঝাচ্ছে আমি যে পুরো দেশের জনগণকে তিনি তার এক হৃদয়ে ধারণ করেছেন, এটাখানে তার মাতৃত্ব বলছি আমি। আর তার নেতৃত্ব তো আমরা দেখেছি সেই 82 সাল থেকে তার নেতৃত্ব দেখছি। তার ব্যক্তিত্ব আমরা দেখেছি তার কথাবার্তার শব্দ চয়নে, তার সুভাষণে, অন্যকে গীবত না করা, অন্যকে অ্যাবিউসিভ কোনো কথা না বলা, এই 3টা ফলে এবং তার যে গণতন্ত্রের জন্য তার যে ত্যাগ, বিশেষ করে আপনি দেখেন এই 24-এর গণ অভ্যুত্থানের যে প্ল্যাটফর্মের কথা আপনি বলছেন, বেগম খালেদা জিয়া 14 সালে যে সিদ্ধান্তটা নিয়েছিলেন যে এই সরকারের অধীনে তিনি নির্বাচন করবেন না, তখন অনেকে অনেক কথা বলেছিল যে বিএনপি মনে এটা ভুল করলো। আমরা যদি সেদিন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতেন, তাহলে এই পতিত ফ্যাসিবাদ সে আরও কিন্তু জেকে বসার সুযোগ পেত। আমরা জানতাম যে 2018 সালে যা হয়েছে সেটা আমরা 14 সালে জানতাম। এই জন্য আমার নির্বাচন, বেগম খালেদা জিয়া কতটা পলিটিক্যাল ফোরসাইটেড তিনি এই ফ্যাসিবাদকে কিন্তু আপনার বিতর্কিত করে এই আওয়ামী লীগকে, তার ক্ষমতাকে তিনি এইভাবে তিনি চ্যালেঞ্জ করেছেন। 18 সালে আমাদের যখন আপনার আরপিওর অধীনে আমাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, তখন কিন্তু অনেকে অনেক আতাত কথা বলেছিল। আমরা যদি আতাত করতাম তাহলে বেগম খালেদা জিয়া জেল খাটা লাগতো না। বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থাকে চ্যালেঞ্জ করেছেন যে তিনি জেল খাটবেন। তার যে আপনারা বলছেন তিনি কতটুকু সুস্থ, লিভার তার যে ট্রান্সপ্লান্টেশন হওয়া সম্ভব না, এটা ডাক্তাররা বলেছেন। এটাকে চ্যালেঞ্জ করে কিন্তু তিনি 18 সালের নির্বাচনে আতাত করেননি। তখন ফ্যাসিবাদ আরো আমার কথাটা শেষ করলে আপনি বুঝবেন, আমাকে যেটুকু সময় দেবেন। ফ্যাসিবাদ কতটা নড়বড়ে হয়ে গেল এবং সর্বশেষ 2007 সালে 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ করলেন না। এইগুলো কি 24-এর গণ অভ্যুত্থানের পটভূমি না? এইগুলো কি পটভূমি না? সেজন্য বলছি বেগম খালেদা জিয়া এখন বিএনপির সম্পদ নয়, বিএনপির একার সম্পদ নয়, তিনি বাংলাদেশের সম্পত্তিতে পরিণত হয়েছেন। সেটা আশরাফ ভাই শুরুতেই বলছিল, আমি সেটাই বলছি। সুতরাং আপনারা যে বলছেন যে পলিটিক্যাল ক্রিমিনালাইজেশন, আশরাফ ভাই ঠিকই রাইটলি বলেছেন যে আমাদের কমিটিগুলো কিন্তু ডেমোক্রেটিক ওয়েতেই গঠন হয়। আমরা ভোটের মাধ্যমে, আপনি দেখবেন বাংলাদেশে এখন প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা ডেমোক্রেটিক ওয়েতে, আপনাদের সন্দেহ থাকলে আপনারা পত্রপত্রিকা খোঁজ নিয়ে দেখবেন আমাদের সব কমিটি এখন ডেমোক্রেটিক হতে হয়। কিন্তু ক্রিমিনালাইজেশনের কথা যে আশরাফ ভাই বলছে, আই ডু অ্যাগ্রি উইথ হিম যে হ্যাঁ, এই ক্রিমিনালাইজেশনটা বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। তার মানে এই না যে আমাদের দল এখন থাকতে হবে। এই ক্রিমিনালাইজেশন ঠেকানোর জন্য আমাদের ইনিশিয়েটিভটা আপনি লক্ষ্য করেন। আর এখন এইখানে প্রশ্ন আসে, আপনারা যে যৌথ নেতৃত্ব বা একক নেতৃত্বের কথা একটা ভাই বলেছেন, আমরা জানি, আশরাফ ভাইও জানে যে দেয়ার ইজ মেনি হেডস মেনি প্রবলেমস।
তাই না, লেস হেড লেস প্রবলেম। জি। এখন আপনি বলেন যে এই ক্রিমিনালাইজেশন ঠেকাতে গেলে আপনি যদি ওই আমি রাষ্ট্রের যে ক্ষমতার ভারসাম্য ওইটা বলছি না, আমি দলের ক্রিমিনালাইজেশন ভাঙতে গেলে যদি ঠেকাতে হয় তাহলে যৌথ নেতৃত্ব আর একক নেতৃত্বের এইটা ডেফিনেশন, এইটা আপনাকে কিন্তু এক্সপ্লানেশন করতে জি হেলদি, আমি আবার ফিরবো মালিক ভাই, আপনার কাছে আমি আবারও ফিরতে চাই। একটি ছোট্ট বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের অনেক বেশি আগ্রহের বিষয় জানার, সেটি হলো আপনি প্রায় একসঙ্গেই আছেন লন্ডনে তার সঙ্গে তারেক রহমান, তিনি দেশে কবে ফিরছেন আমরা এর সুস্পষ্ট সুনির্দিষ্ট উত্তর আপনার কাছে চাই। তবে দর্শক, তার আগে নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম, বিরতির পরে কথা বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফেরা নিয়ে। আমরা ছিলাম এম এ মালিক আপনার কাছে। মালিক ভাই, একটি প্রশ্ন আমরা বিএনপির অনেক নেতার কাছেই করি, সেটি মহাসচিব থেকে শুরু করে বিএনপির বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য কিংবা অন্যরাও, কিন্তু কেউ সুনির্দিষ্ট বা সুস্পষ্ট উত্তর এখন পর্যন্ত দেননি, অর্থাৎ বাংলাদেশের মানুষ জানতেও পারছে না। সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন, কিন্তু এখন তার বাংলাদেশে ফিরতে কোনো বাধা নাই, কোনো আইনি বাধা নেই। নিরাপত্তার শঙ্কার কথা বলা হয় বিএনপির দল থেকে, তবে সাধারণ মানুষ সাদা চোখে বা খোলা চোখে নিরাপত্তা নিয়ে শঙ্কাও দেখে না, সাধারণ মানুষ দেখে না, যারা রাজনীতি এত ভালো বোঝে না। আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি তার সঙ্গে দীর্ঘদিন একসঙ্গেই ছিলেন, রাজনীতি করছেন লন্ডনে, কবে ফিরছেন তারেক রহমান? উনি তো ধরেন আমাদের দলীয় সিদ্ধান্ত, ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, সবাই জানে যে উনি শীঘ্রই বাংলাদেশে আসবেন। এর আগে যেটা ওনার এগেনস্টে যে মিথ্যা মামলাগুলি ছিল, এবং উনি বলেছিলেন যে আমি আইনি লড়াই করব, এই গভর্নমেন্টের আইনি লড়াই করছেন, গভর্নমেন্টে আবার এপিলও দিছে ওনার এই মামলার এগেনস্টে, এটা পেয়েছে। এখন বিষয়টা হলো যে উনি তো আরেকজন বাবাও, কারণ ওনার মেয়ে ওইখানে ব্যারিস্টারি করছে। তাছাড়া যেমন ডক্টর জুবাইদা আসছেন আজকে, এতে হচ্ছে যে আপনার একটা স্টেপ আগাচ্ছে, এবং ডক্টর জুবাইদার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল, উনি ম্যাডাম, তারপরেই তো ওনার এর ভিতরে ডক্টর সিরিয়াল চলে এসে তারা আসে, এর ভিতরে ব্যারিস্টার জাইমাও সেও আসবে, সেও এই দেশে এসে প্র্যাকটিস করবে বাংলাদেশেও আমার বিশ্বাস সেও আসবে, বিকজ তার বাংলাদেশ সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে, সেই ছোটোবেলার থেকে আমি দেখেছি। আচ্ছা, আমরা কিন্তু জানি তারেক রহমানের জন্য তার নিরাপত্তা কিংবা তার থাকবার জন্য বাসা, তার একটি মানে পার্টির অফিস বা পলিটিক্যাল অফিসও অনেকটাই প্রস্তুত। আর মাসখানেক পরে কোরবানির ঈদও চলে আসছে, তিনি কি মানে ঈদের আগেই আমরা তাকে পাচ্ছি কিনা বাংলাদেশে? প্রথম যে নিরাপত্তার যে বিষয়টা, এটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য দেশ এনে দিয়েছেন আমাদেরকে যুদ্ধ করে। এই জিয়াউর রহমানকে, এই হাসিনাকে উনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসলেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা কনস্পিরেসি করে, এরশাদ, হাসিনা, এখানে ভারতের রয়েছে, অনেকেই হয়তো ওইভাবে বলবেন, আমি বলি ভারতের হাত রয়েছে, মেরে ফেলেছে। বেগম খালেদা জিয়া নির্দোষ, এত জনপ্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে, জি, ওনাকে জেলের ভিতরে বন্দি করলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির থেকে ট্রেনে হেসড়ে নামালো। জি জি জি, আমরা কিছু করতে পারলাম না। বাংলাদেশের প্রথম আপনার প্রধান বিচারপতি, তাকে আপনার বিদেশে পাঠিয়ে দিল, জোর করে তার ওয়াইফকে রেখে দিল। আরাফাত রহমান দেশের বাইরেও তার চিকিৎসা নিতে পারেনি, বিকজ তার ওই যে বিভিন্ন এজেন্সিগুলি বুলি করে তাকে হত্যা করেছে। জি জি, এখন তো নিশ্চয়ই এর মধ্যে নিরাপত্তার একটা বিষয় রয়েছে। আপনার বর্ডার থেকে অবাধে বর্ডার থেকে আপনার বিএসএফ, জি জি, না সেটাই আমরা জানি, এটি আছে। ঈদুল আজহাকে বাংলাদেশের মানুষ পাচ্ছে তারেক রহমানকে। ঈদের বিষয়টা আপনি বললেন, এই বিষয়টা সরাসরি আমরা ওইভাবে না বলে বলি কোন মাস হতে পারে, মানে ঈদের যেটা আপনি বলতেন, এর আগে আসার সম্ভাবনা আমি দেখি না। হ্যাঁ, তাহলে আমরা কি জুলাইতে
5 আগস্ট বাংলাদেশে বড় একটি অর্জনের দিনও কিন্তু আছে না, সামনে। কিন্তু এখানে আরেকটা বিষয় যেটা ডক্টর ইউনূস, যেটা আমরা তো ডক্টর ইউনূসকে বলছি আমরা সহযোগিতা করছি, এবং উনি ওয়াদা করেছে যে ডিসেম্বরে নির্বাচন দিবেন উনি। তো অফকোর্স নির্বাচন সেম টাইম তারেক রহমানের আগমন, দুইটাই কিন্তু কাছাকাছি হবে। জি, একদম ধন্যবাদ। আশরাফ ভাই, মানে তারেক রহমানের আরো আগে আসলে বিএনপি লাভবান হতো কিনা, এই যে যত দেরি হচ্ছে বিএনপির লোকসান হচ্ছে কিনা? দেখুন, আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথাটি বলি। একটা তো দলীয় সিদ্ধান্ত, তার ব্যক্তিগত, এবং আপনি যে মামলাগুলোর কথা আমরা শুনতাম একে একে কিন্তু সেগুলো থেকে উনি মুক্তি পাচ্ছেন। কাজেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তার যে নেতৃত্ব দলের উপরে এবং দেশের উপরে, সেটি দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে, এবং বিএনপি অনেকখানি লাভবান হতো যদি উনি খুব দ্রুত দেশে ফিরে আসেন। এবং সেটিতে যেটা হবে যে তার একটা প্রত্যক্ষ রাজনৈতিক নেতৃত্ব দেখার সুযোগ বাংলাদেশে তৈরি হবে। তার ফেরাতে কোনো মানে সংকট দেখেন কিনা তার ফেরাতে? আমি ব্যক্তিগতভাবে দেখি না, আর ওই আশঙ্কাগুলোকে আমি অতটা শক্তিশালী মনে করি না। আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন, তাকে তো হয়তো বিএনপি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে জনগণের কাছে উপস্থাপন করবেন। অতএব তার আগে তার সম্পর্কে মানুষের সংযুক্তি, ধারণাটি তৈরি হওয়া দরকার ইতিবাচকভাবে। আরেকটি জিনিস হচ্ছে যে আপনার স্টেটসম্যানশিপ কোয়ালিটি, আপনি নির্বাচিত হলে সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনার জন্য যেই ধরনের অভিজ্ঞতা তৈরি হওয়া দরকার, ধারণা তৈরি হওয়া দরকার, এবং তার ভেতর দিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যে রূপকল্প দেখতে পাই বা পাবো, সেটিও আমাদের কাছে পরিষ্কার হতে পারে উনি যখন বাংলাদেশে আপনার ফিরে আসবেন। গত 9 মাসে কিন্তু আমি প্রায়ই বলি তার ভেতরে আমি যে ট্রান্সফরমেশন দেখতে পাই, রূপান্তর দেখতে পাই, ম্যাচুরিটি দেখতে পাই, সেগুলো অত্যন্ত ইতিবাচক। সেগুলো কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে আপনি যদি বাংলাদেশের মাটিতে তাকে পা রাখতে দেখেন। তার উপরে যে অন্যায় হয়েছে, তার উপরে যে রাজনৈতিক নির্যাতন হয়েছে, এগুলো সব কিছু তখন জনগণের হাতে আপনি তুলে দিতে পারবেন। আমি কিন্তু মনে করি জনগণ হচ্ছে সর্বশেষ এবং সবচেয়ে বড় ক্ষমতার উৎস। তার সাথে রাজনীতিবিদদের যত ঘনিষ্ঠ যোগাযোগ হবে, সেই রাজনীতিবিদ এবং সেই দলের ভবিষ্যৎ তত উজ্জ্বল। জি, হেলাল ভাই, আপনার কাছে একটু জানতে চাই আমরা শেষবারের মতো, সেটি হলো যে বিএনপির, আপনি যদিও বলেছেন যে বিএনপির পুরোপুরি চেইন অফ কমান্ড আছে, নিয়ন্ত্রণ আছে, মানে তারেক রহমানের ফেরার মধ্যে দিয়ে সেটি আরও বাড়বে কিনা, বিএনপিও লাভবান হবে কিনা? এইটা আমি বসে আছি এটা বলার জন্য। আপনার এই প্রশ্নটাকে আমি ক্রিটিক করতে চাই, এবং আমি মনে করি যে এই প্রশ্নটা একটা রাজনৈতিক ডিসকোর্স আছে আপনার এই প্রশ্নটার মধ্যে। দেখেন, রাজনীতিতে নেতার সাথে কর্মীর যে বন্ডেজ, এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের দলের 29 লক্ষ মামলায় 60 লক্ষ নেতাকর্মী কিন্তু আপনার এই মামলায় জড়িত। আমরা অনেকে এখনো কনভিক্টেড, একটু দ্রুত বলেন। জি, আমরা এখনো কনভিক্টেড, তাই না? আমরা সবাই মামলা খেয়েছি, কনভিকশন হয়েছি তারেক রহমানের নেতৃত্বে। তার নেতৃত্বে আন্দোলন করেছিলাম। তার সব মামলা যদি উঠে যায়, আমাদের মামলার কি হবে? এটা তো নেতার একটা কোয়ালিটি, যে আমার সমস্ত কর্মীকে যদি আমি তীরে বেরাতে না পারি, তিনি একা তীরে বেরিয়ে যাবেন, এটা নেতৃত্ব? তিনি সেটা মিন করেন যে নেতা এবং কর্মীর যে বন্ডেজ। আর মনে রাখবেন যে উই আর লিভিং ইন এ 2 ডিফারেন্ট ওয়ার্ল্ড, অ্যাকচুয়াল ওয়ার্ল্ড অ্যান্ড ভার্চুয়াল ওয়ার্ল্ড। ভার্চুয়াল জগতে তিনি যে অসাধারণ দক্ষতা দেখিয়ে 24-এর গণ অভ্যুত্থানে তিনি যে পরিকল্পনা সাজিয়েছেন এবং সাকসেসফুল হয়েছেন, যেটা 24-এর গণ অভ্যুত্থানে যারা পোস্টার বয়, আপনার এনসিপি বলেন আর জাতীয়তাবাদী ছাত্রবাদ, তারাও তারেক রহমানের সাথে 24 ঘন্টা এই ভার্চুয়াল জগতে যোগাযোগ রেখে এই 24-এর গণ অভ্যুত্থান তিনি সফল করেছিলেন। এবং পৃথিবীতে এর নজিরও আছে যে কমিউনিস্ট বিপ্লব, লেনিন শুধুমাত্র চিঠি লিখে কমিউনিস্ট বিপ্লব করেছেন, আপনি খোমেনি শুধু চিঠি লিখে ইসলামী বিপ্লব করেছে ইরানে। তারেক রহমান এই ভার্চুয়াল জগতে চিঠি লেখেন না, তিনি ভার্চুয়াল জগতে মানুষের সাথে কথা বলে এই 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছেন। সুতরাং এই যে তিনি যে এখন বিদেশে অবস্থান করছেন, তার ফলে আমাদের দলের কি আপনি কোনো ক্ষতি বা দলের ভাইব্রেন্স নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? আমাদের দল তো এগিয়েই চলেছে, আমরা তো কোনো আরো বাড়তো কিনা দেশে আসলে, এটা একটা পলিটিক্যাল কোশ্চেন। তো আমি বললাম যে বাড়বে কি বাড়বে না আপনার দৃষ্টিতে আর একজন রাজনীতিবিদের দৃষ্টিতে সম্পূর্ণ ডিফারেন্ট। এটা আমাদের পার্টি রাইট সময় রাইট ডিসিশন নেবে, কারণ আমাদের পার্টিতে এখন ভার্চুয়াল জগতে, পৃথিবীতেই চলছে ভার্চুয়াল জগতে, এবং তিনি তো সাফল্য দেখিয়েছেন ভার্চুয়াল জগতে এই 24-এর গণ অভ্যুত্থান। এবং যখন ভার্চুয়াল জগৎ ছিল না,
অ্যাকচুয়াল জগৎ ছিল সেই লেনিন কমিউনের যুগে, তখন তারা দেখিয়েছে। আর তারেক রহমান এই ভার্চুয়াল জগতে দেখিয়েছেন। সুতরাং এই প্রশ্নটা আমার কাছে মনে হয় অবান্তর। অবশ্যই তিনি সময় মতো তিনি দেশে ফিরবেন। এবং এই নেতাকর্মী, যেটা বললাম, এত নেতাকর্মীর মামলা সব কিন্তু আপনি এখন উইথড্র করতে মামলা খুব পারেননি। শীঘ্রই উদ্র হবে, আমরা বিভিন্ন আচ্ছা, কর্মসূচি দেখছি। হোক, প্রত্যাশা আবার করব 60 লাখ তিনি নিশ্চয়ই খুব কর্মীর শীঘ্রই মামলা ফিরবেন। উইথড্র হোক, তখন আপনাকে আপনি অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে, তারা কিন্তু সবাই একমত ছিলেন যে বেগম খালেদা জিয়ার ফেরার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে এগিয়ে যাবার গতি সঞ্চার হবে। একই সঙ্গে তারা এও প্রত্যাশা করেছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার ফেরার মধ্য দিয়ে এই যে বাংলাদেশ সামনের দিকে এগিয়েছে, গণতন্ত্রের দিকে এগিয়েছে, ভোটের দিকে এগিয়ে যাচ্ছে, সেটি আরও বেশি বেগবান হবে, সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।